আচ্ছা বলো তো, টাকা মাটি মাটি টাকা এই কথাটি একজন মহান মানুষ আমাদের বলেছিলেন। সেই মানুষটির নাম কি? আমি আজকে তার সম্পর্কে কোনো নতুন করে পরিচয় দেব না। আমি চাই তোমরা প্রত্যেকেই সেই মহান মানুষের নামটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমায় জানাও। এই উক্তিটির ব্যাখ্যা সম্পর্কে আজকে আমরা নতুন করে কিছুই জানবো না। আমি আশা করি এই সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছু জানো। আজকে আমরা আঞ্চলিক ভূগোলের প্রাকৃতিক পরিবেশ এই অংশ থেকে প্রায় শেষের দিকে ভারতের মাটি এই অংশ সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আজকের ক্লাসে আমরা ভারতের মাটি এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটি আমি বলবো একটু মনোযোগ সহকারে তোমরা দেখো, আর খাতা পেন অবশ্যই সঙ্গে রাখো, কারণ আজকের বিষয়টির আলোচনার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা অংশ, যে অংশটি আলোচনা করব তার সঙ্গে সঙ্গে সেই অংশ থেকে কি 2 নম্বরের কোশ্চেন কি আসতে পারে, বা 5 নম্বরের বড় কোশ্চেন কি আসতে পারে, বা ওই 2 নম্বরের কোশ্চেন কিভাবে লিখতে হবে, বা 5 নম্বরের কোশ্চেন আসলেই বা সেই কোশ্চেনটা আমরা কিভাবে লিখব, এই সম্পর্কেও কিন্তু আমরা ক্লাসের মধ্যে আমরা আলোচনা করতে থাকবো। অতএব আমি তোমাদের বলবো অবশ্যই খাতা পেন সঙ্গে রাখো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খাতায় নোট করবে। তাহলে কি হবে, পরবর্তী সময় তোমাদের নোট তৈরি করতে কিন্তু অনেক সুবিধা হবে। আমি আজকের আলোচনার সঙ্গে সঙ্গে এক একটা বিষয় আলোচনার পরপরই সেই সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন এই অংশ থেকে হয় সেই প্রশ্নগুলো সম্পর্কেও কিন্তু আমরা আজকে আলোচনা করতে থাকবো। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ভারতের মাটি। প্রথমে আমাদের জানতে হবে মাটি কাকে বলে বা মৃত্তিকা কি। দেখো, বিভিন্ন ভৌত রাসায়নিক প্রক্রিয়া বা বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় কি হয়, আমরা কি জানি যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। চূর্ণ বিচূর্ণ হয়ে কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডায় পরিণত হয়। এই শিলাখণ্ডের সঙ্গে যখন বিভিন্ন জৈব পদার্থ বা বিভিন্ন অজৈব পদার্থ মিশে ভূপৃষ্ঠের উপরে একটা পাতলা নরম আস্তরণের সৃষ্টি করে, যা উদ্ভিদ জন্মের ক্ষেত্রে বা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক। সেই যে পাতলা নরম স্তর, তাকেই আমরা এক কথায় কি বলি, মাটি। তাহলে আমরা সংজ্ঞাটি ভালোভাবে বললে কি বলবো, যে বিভিন্ন ভৌত রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং বিভিন্ন জৈব পদার্থ এবং অজৈব পদার্থ ওই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে মিশে উদ্ভিদ বৃদ্ধিতে সহায়ক এক নরম স্তর সৃষ্টি করে। এই যে নরম কোমল স্তর, তাকেই বলছে মাটি বা মৃত্তিকা। এই মাটি বা মৃত্তিকাই উৎপত্তি অনুসারে বা বৈশিষ্ট্য অনুসারে বা জলবায়ু অনুসারে বা ভূমিরূপের গঠন অনুসারে বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা যায়। তবে ICAR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর মত অনুসারে ভারতের মাটিকে প্রধানত 8টি ভাগে ভাগ করা যায় এবং 26টি উপবিভাগে ভারতের মাটিকে ভাগ করা যায়। এবং এই ICAR কত সালে গঠিত হয়েছিল? 1953 সালে। দেখো, এই অংশগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন হিসেবে মাঝে মাঝেই পরীক্ষায় আসে। ধরো, ICAR এর সম্পূর্ণ অর্থ কি, এভাবে পরীক্ষায় আসতে পারে। তাহলে আমাদের লিখতে হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কত সালে গঠিত হয়েছে? 1953 সালে। এবং এই ICAR অনুযায়ী ভারতের মাটিকে মোট 8টি ভাগে ভাগ করা যায়, প্রধান 8টি ভাগে, এবং 26টি অপ্রধান বা উপবিভাগে মাটিকে ভাগ করা হয়েছে। এছাড়াও এই মাটিকে কিন্তু আবার ন্যাটমো নামক একটি সংস্থা, যা আবার 6টি প্রধান ভাগে ভাগ করেছে এবং 11টি অপ্রধান বা উপবিভাগে ভাগ করেছে। এই ন্যাটো এর সম্পূর্ণ অর্থ কি? ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। কত সালে গঠিত হয়? 1957 সালে। এই ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করো, তাহলে তোমাদের শর্ট কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে আমরা কি জানলাম, যে ভারতের মাটিকে বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করেছে। এই ভাগগুলি বিভিন্ন পর্যবেক্ষণকারী বা মৃত্তিকা গবেষণাকারী বিভিন্ন সংস্থাগুলির দ্বারা সম্পন্ন হয়েছে। তার মধ্যে যেমন ICAR, ন্যাটমো, এই দুটো সম্পর্কে তোমরা ভালো করে জেনো। এর সম্পূর্ণ অর্থ কি, কত সালে গঠিত হয়, কটি প্রধান ভাগ এবং কটি উপবিভাগ সম্পর্কে বলা হয়েছে। এখান থেকে আরেকটি শর্ট কোশ্চেন মাঝে মাঝেই আসে, যে ভারতের মাটি গবেষণাগার কোথায় অবস্থিত? এটি হলো উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত। এই শর্ট কোশ্চেনটাও তোমরা মনে রেখো, এই কোশ্চেনগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। তাহলে আমরা মাটি সম্পর্কে বা মৃত্তিকা সম্পর্কে জানতে গিয়ে কি জানলাম, যে ভূপৃষ্ঠের উপরের শিলা বিভিন্ন যান্ত্রিক বা জৈবিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়। এই চূর্ণ বিচূর্ণ পদার্থের সঙ্গে
বিভিন্ন জৈব পদার্থ এবং অজৈব পদার্থ মিশে যে নরম পাতলা স্তর তৈরি করে ভূপৃষ্ঠের উপরে, তাকেই আমরা এক কথায় বলছি মাটি বা মৃত্তিকা। এই মৃত্তিকাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছে বিভিন্ন মাটি গবেষণাকারী সংস্থা, তার মধ্যে যেমন ICAR আর ন্যাটমো উল্লেখযোগ্য। কত সালে গঠিত হয় সেগুলো মনে রাখবে, ফুল ফর্ম সম্পর্কে তোমরা মনে রাখবে। এবং এই অংশ থেকে অবশ্যই মাটি গবেষণাগার উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে অবস্থিত, এই বিষয়টিও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা মাটি সম্পর্কে একটা সম্পূর্ণ মোটামুটি ধারণা নিয়ে নিলাম। এবার আমরা চলে আসি মাটির শ্রেণীবিভাগ সম্পর্কে। এই অংশ থেকে আগে আমি বলে নিই যে 6টি শ্রেণীবিভাগ সম্পর্কে আমাদের সিলেবাসে উল্লেখ রয়েছে। সেই 6টি শ্রেণীবিভাগ আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তবে এখান থেকে কিন্তু একটা বড় কোশ্চেন হয় মাঝে মাঝেই, যে মৃত্তিকাকে কটি ভাগে ভাগ করা যায় এবং যে কোনো একটি শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এভাবে কিন্তু 5 নম্বরের বড় কোশ্চেন হয়। অতএব আমি তোমাদের আজকে বলবো যে আজকের ক্লাসে আমরা মৃত্তিকা সম্বন্ধে বা মৃত্তিকার শ্রেণীবিভাগের প্রত্যেকটা অংশ সম্পর্কে যেভাবে আলোচনা করছি, তোমরা অবশ্যই খাতায় সেগুলো কিন্তু নোট ডাউন করো। তাহলে তোমরা একটা সম্পূর্ণ নোট তৈরি করে ফেলতে পারবে এবং খুব সহজে দেখবে মাটির শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটা ভাগের কি বৈশিষ্ট্য বা কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় সেই সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা তৈরি হবে। তাহলে আমরা মৃত্তিকার শ্রেণীবিভাগ সম্পর্কে চলে আসি। দেখো, আমাদের সিলেবাস অনুযায়ী প্রধান 6টি মৃত্তিকা সম্পর্কে আমাদের এখানে আলোচনা করা আছে। এই 6টি মৃত্তিকা সম্পর্কেই আমাদের সম্পূর্ণভাবে জানতে হবে। তার মধ্যে প্রথম রয়েছে হলো পলি মৃত্তিকা, দ্বিতীয় কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, মরু মৃত্তিকা এবং পার্বত্য মৃত্তিকা। এই 6টি মৃত্তিকা সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে আমাদের জানতে হবে পলি মৃত্তিকা সম্পর্কে। দেখো, আমরা বোর্ডে একসঙ্গে অনেকটা লেখা সম্ভব হবে না, তাই আমরা এক একটা মৃত্তিকা সম্পর্কে প্রথমে বিস্তারে আলোচনা করে নেব, তারপরে পরের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে পলি মৃত্তিকা সম্পর্কে জেনে নিই এবং পরপর প্রত্যেকটা মৃত্তিকা সম্পর্কে আমরা জানব। এভাবেই আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করব। তোমরা হয়তো ভাববে যে বোর্ডের এতটা অংশ জুড়ে একটা ভারতের ম্যাপের চিত্র অঙ্কন করে রাখার কারণটা কি? কারণ এই প্রত্যেকটা মৃত্তিকা ভারতবর্ষের কোন রাজ্যগুলোতে বা কোন স্থানগুলোতে দেখতে পাওয়া যায় সেই জিনিসটাও কিন্তু আমরা আজকে এই ক্লাসের মধ্যে থেকে জানবো। এই ভারতের ম্যাপ বারবার আঁকা সম্ভব নয়, একবার আঁকা রয়েছে। আমরা শুধু এই অংশে প্রত্যেকটা মৃত্তিকা সম্পর্কে জানবো এবং এই প্রত্যেকটা মৃত্তিকা ভারতবর্ষের মানচিত্রে কোন জায়গায় আছে আমরা সেই সম্পর্কেও এই একই সঙ্গে সঙ্গে জানতে থাকবো। অতএব আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। আমি আশা করছি যে ভারতের মৃত্তিকা এবং তার শ্রেণীবিভাগ এই যে অংশ, এই অংশ থেকে তোমাদের সম্পূর্ণ ডাউট আজকের ক্লাস থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার আমরা পলি মৃত্তিকা সম্পর্কে আলোচনা শুরু করি। ভারতবর্ষের মাটির এই শ্রেণীবিভাগের সবচেয়ে উল্লেখযোগ্য বা আমরা বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি হলো পলি মাটি। দেখো, ভারতের মধ্যে প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার, প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই পলি মাটি লক্ষ্য করা যায়। এই 15 লক্ষ বর্গ কিলোমিটারকে আমরা যদি শতাংশে নির্ণয় করি তাহলে দেখা যাবে ভারতের মোট আয়তনের প্রায় 46% জমি হলো পলি মাটির অন্তর্গত। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পলি মৃত্তিকা ভারতবর্ষের মাটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি। এছাড়াও যেহেতু পলি মৃত্তিকা উর্বর প্রকৃতির হয়, তাই অধিক কৃষিকাজ কিন্তু এই পলি মৃত্তিকার উপর নির্ভর করে হয়। এই মাটি সাধারণত সিন্ধু গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি এই অঞ্চলগুলোতে লক্ষ্য করা যায়। এছাড়াও বিভিন্ন উপকূলীয় ভাগ অর্থাৎ সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাও কিন্তু এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। এই মৃত্তিকা অর্থাৎ পলি মৃত্তিকাকে আমরা আবার মোট 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি? যেমন নদী উপত্যকার পলিমাটি, উপকূলের পলিমাটি এবং পিট ও জৈব মৃত্তিকা। এই নদী উপত্যকার পলিমাটি কি বলছে? সাধারণত নদীর উপকূলবর্তী এলাকা অর্থাৎ নদীর দুপার, এই পাড়ের পার্শ্ববর্তী এলাকায় যে মৃত্তিকা জমে বা যে পলি মৃত্তিকা জমে, নদী পার্বত্য অংশ থেকে প্রবাহিত হয়ে যখন সমভূমি এলাকায় আসে তখন পার্বত্য অংশ থেকে যে ক্ষয়জাত পদার্থ, সেই ক্ষয়জাত পদার্থ কিন্তু বহন করে সমভূমি এলাকায় নিয়ে আসে। এই সমভূমি এলাকায় যখন বন্যার সৃষ্টি হয় তখন কিন্তু এই নদীর পার্শ্ববর্তী এলাকায় ওই ক্ষয়জাত পদার্থ ক্রমশ দীর্ঘদিন ধরে সঞ্চিত হতে থাকে। এইভাবেই কিন্তু এই নদী উপত্যকার পলিমাটির সৃষ্টি হয়। এই নদী উপত্যকার পলিমাটিকে আবার 2টো ভাগে ভাগ করা যায়। কি? একটা হলো নতুন পলিমাটি, একটি পুরনো পলিমাটি। নতুন পলিমাটি কাকে বলছে? নদীর প্রবাহিত হওয়ার যে 2 পার অর্থাৎ নদীর পার্শ্ববর্তী এলাকায় যে পলিমাটি সঞ্চিত হয় তাকে বলছে নবীন পলি। এর একটা আবার নাম আছে, এই নামটি কি? এই পলি মৃত্তিকাকে কিন্তু আবার খাদার বলে।
এবং পুরানো পলিমাটি কাকে বলছে? নদীর পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ নদীর তীরবর্তী এলাকা থেকে কিছুটা দূরে যে পলিমৃত্তিকা সঞ্চিত হয় তাকে বলছে পুরানো পলিমাটি। এই পুরানো মৃত্তিকাকে কি বলছে? ভাঙার। এখান থেকে আমরা একটা জিনিস জানবো যে নতুন যে পলিমৃত্তিকা, এই পলিমৃত্তিকা কিন্তু উর্বরতা বেশি অর্থাৎ চাষের পক্ষে খুবই উপযোগী তুলনামূলকভাবে পুরনো পলিমৃত্তিকা বা খাদারের তুলনায়। দেখো এই অংশ থেকে মাঝে মাঝেই আমি তোমাদের কাছ থেকে শুনি এই যে ভাঙার খাদার, এই শব্দ দুটো তোমাদের খুব গুলিয়ে যায়। এটা আমরাও যখন ছোটবেলায় পড়তাম আমাদেরও খুব গুলিয়ে যেত, আমরা মনে রাখতে পারতাম না, আমরা মাঝে মাঝেই গুলিয়ে ফেলতাম যে খাদার কাকে বলে। খাদার মানে কি নতুন পলিগঠিত সমভূমি, নাকি ভাঙার মানে নতুন পলিগঠিত সমভূমি? দেখো আমরা একটা সহজ কৌশলের মাধ্যমে এটা কিন্তু বুঝতে পারবো। এই নতুন পলিমাটিকে আমরা কি বলছি? খাদার। এবং এই পুরনো পলিমাটিকে কি বলছে? ভাঙ্গার। মনে রাখার সহজ কৌশল হলো, দেখো আমরা ছোটবেলায় ক খ গ ঘ উম এভাবে আমরা পড়েছি, তাহলে মনে রাখবে খাদার ক তারপরেই হলো খ, অর্থাৎ কয়ের কাছাকাছি অবস্থিত, অর্থাৎ নদীর কাজ এর পাশাপাশি অর্থাৎ নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত যে সে হলো খাদার। এভাবেও আমরা মনে রাখতে পারি যে কয়ের পরে খ, আর এই ভ আসছে ক্ষয়ের পরে, অর্থাৎ খাদার হলো প্রথমে অর্থাৎ নতুন, এবং ভাঙার হলো পুরানো অর্থাৎ পরে আসছে যেহেতু অর্থাৎ পুরানো। আমরা মনে রাখবো নতুন পলিগঠিত ভূমিভাগ বা নতুন পলিগঠিত যে সমভূমি তাকে বলছে খাদার, অর্থাৎ নতুন অর্থাৎ কাছাকাছি বা অল্প সময় আগে তৈরি হয়েছে তাই। এবং পুরানো অর্থাৎ ভাঙর অর্থাৎ ভ মানে ক খ গ ঘ উম এরকম করতে করতে ভ অনেক দূরে অর্থাৎ নদী থেকে অনেক দূরে, তাকে বলছে ভাঙার। আমরা এভাবে মনে রাখবো যে নদীর কাছে অর্থাৎ খাদার এবং নদী থেকে দূরে অর্থাৎ ভাঙার। দেখো এভাবে মনে রাখার চেষ্টা করলে কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারবে। এছাড়াও যদি তোমরা কোনো নতুন কৌশল ভেবে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। দেখো এই পয়েন্টগুলো কিন্তু আমরা বৈশিষ্ট্য হিসেবেও লিখতে পারি। তাহলে যদি আমাদের ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো এবং পলি মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো, এভাবে যদি 5 নম্বরে কোশ্চেন আসে তাহলে আমরা প্রথমে পলি মৃত্তিকার শ্রেণীবিভাগ করব এবং প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব। তা আমরা প্রথমে নদী উপত্যকার পলি সম্পর্কে জানলাম। এই পলির মধ্যে এভাবেই তোমরা নতুন পলি, খাদার, পুরনো পলি হিসেবে ভাঙার এভাবে ভাগ করে আমরা যেগুলো আলোচনা করলাম এগুলি তোমরা বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারো। এবার এখানে একটা তোমরা পয়েন্ট করতে পারো যে কৃষিকাজ বা চাষবাস, কি কি ফসল এই অঞ্চলে চাষবাস হয়। আমরা জানি কি যে এই নতুন পলিগঠিত অঞ্চল বা ভাঙার বা নদীর উপত্যকার যে পলিমাটি, এই পলিমাটি কি উর্বর প্রকৃতির হয় এবং উর্বর মাটি কিন্তু চাষের পক্ষে খুবই উপযোগী। তার মানে এই অঞ্চলে সবচেয়ে ভালো কি চাষ হবে? ধান, গম, ডাল, তৈলবীজ, তুলো এই জাতীয় বিভিন্ন ফসল কিন্তু এই অঞ্চলে সবচেয়ে ভালো চাষবাস হবে। এবং এই মৃত্তিকা কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায় সেটিও তোমরা আলাদা করে পয়েন্ট করতে পারো। যেমন আমরা প্রথমে কি বললাম? ফসল। তাহলে আমরা নদী উপত্যকার পলিমাটি এই অংশ থেকে নতুন পলিমাটি খাদার, পুরনো পলিমাটি ভাঙার সম্পর্কে লিখলাম বা লিখে এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লিখব। এবং তারপরে চাষ বলে আমরা পয়েন্ট করে কি কি ফসল চাষ হয় সেই চাষগুলি লিখব, যেমন ধান, গম, যব, জোয়ার, বাজরা এই জাতীয় ফসলগুলি আমরা লিখব। এবং তারপরে পয়েন্ট করব আঞ্চলিক বন্টন। আঞ্চলিক বন্টন আঞ্চলিক বন্টনের মধ্যে আমরা লিখব গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এর উপত্যকার সমভূমি অঞ্চল, যেখানে আমরা নদী উপত্যকার পলিমাটি লক্ষ্য করতে পারি। এই অঞ্চলগুলির নাম আমরা এখানে লিখব। তাহলে উপত্যকার পলিমাটি সম্পর্কে আমাদের বিশদে একটা আলোচনা করা হয়ে গেল বা একটা ধারণা আমরা পেয়ে গেলাম। তা দেখো তাহলে আমরা পলিমৃত্তিকার এই নদী উপত্যকার পলিমাটির এই আঞ্চলিক বন্টন সম্পর্কে আমরা কি জানলাম, যে এই পলিমৃত্তিকা কোথায় লক্ষ্য করা যায়? গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীর উপকূলবর্তী এলাকা বা এর বিস্তীর্ণ সমভূমি এলাকা। তাহলে এই অঞ্চলগুলো আমরা মানচিত্রে একবার দেখে নিই যে এই সমভূমি অঞ্চলগুলো বা এই পলিমৃত্তিকা যুক্ত অঞ্চল কোথায়। আমরা জানি কি গঙ্গা নদী প্রবাহিত অঞ্চল, এটি গঙ্গা নদীর প্রবাহিত অঞ্চল, এর তীরবর্তী অঞ্চল, এর তীরবর্তী অঞ্চল বা পার্শ্ববর্তী অঞ্চলে আমরা কি লক্ষ্য করব? এই মৃত্তিকা লক্ষ্য করব। এছাড়া ব্রহ্মপুত্র নদী কোন অংশে রয়েছে? এই অংশ বরাবর ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে। তাহলে এই ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী এলাকা। এছাড়া সিন্ধু নদী, সিন্ধু নদী কোথায়? আমরা জানি জম্মু কাশ্মীরের উত্তর অংশ থেকে প্রবাহিত হয়েছে। এই যে প্রবাহিত অঞ্চল বা এই নদীর তীরবর্তী অঞ্চল, এই অঞ্চলগুলোতে যে পলিমৃত্তিকা লক্ষ্য করা যায় তাকেই আমরা বলছি কিন্তু এক কথায় নদী উপত্যকার পলিমাটি।
তাহলে এই বিষয় সম্পর্কে বোঝা গেল। এই অংশ থেকে কোনো অসুবিধে থাকলে বা কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই পলিমৃত্তিকার পরের অংশ হলো উপকূলের পলিমাটি। এই সম্পর্কে আমরা একটু জানবো। উপকূলের পলিমাটি কাকে বলছে? যে সমুদ্রের তীরবর্তী এলাকা বা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা বা উপকূলবর্তী এলাকায় যে মাটি আমরা লক্ষ্য করব, এই মাটির প্রধান উপাদান কি হবে? সামুদ্রিক পলি, বালি, এছাড়া প্রচুর পরিমাণে লবণ কিন্তু এই মাটিতে মিশে থাকবে। তাহলে আমরা প্রথমে পয়েন্ট করব উপকূলের পলিমাটির মধ্যে উপাদানের মধ্যে আমরা কি লিখব? সামুদ্রিক পলি, বালি এবং প্রচুর পরিমাণে লবণ এই মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে। এবার পরে আমরা পয়েন্ট করব বৈশিষ্ট্য হিসেবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? উপাদানের মধ্যে আমরা লিখব উপাদানগুলি। এবার বৈশিষ্ট্য বলে পয়েন্ট করব এবং এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি লিখব? এবং আমরা এই বৈশিষ্ট্যের মধ্যে 1 2 3 4 করে পরপর বৈশিষ্ট্যগুলি লিখতে থাকবো। তাহলে আমরা পরপর এর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই। যে এই উপকূলের মাটি এর রং কিন্তু ধূসর প্রকৃতির হবে, অর্থাৎ হালকা প্রকৃতির হবে। তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারি যে এই মাটির রং ধূসর প্রকৃতির। দ্বিতীয় বৈশিষ্ট্য কি হবে? যে এই মাটি স্থূল গ্রথনযুক্ত হয়। আচ্ছা, গ্রথন বিষয়টা কি সেই বিষয় সম্পর্কে আমি তোমাদের একটু বলে নিই। দেখো, যে কোনো মাটি প্রধানত 3টে খনিজ দ্বারা গঠিত হয়, প্রধান 3টে খনিজ। কি কি? যেমন পলি, বালি, কাদা। এই যে পলি, বালি, কাদা এই 3টে অংশ মাটিতে কি অনুপাতে আছে সেই অনুপাতকেই বলা হয় কিন্তু মাটির গ্রথন। অর্থাৎ যে মাটিতে বালুকণার পরিমাণ বেশি থাকবে বা বালুকণার আকৃতি বড় হবে সেই মাটি স্থূল গ্রথনযুক্ত। তাই আমরা এই উপকূলবর্তী পলিমাটির ক্ষেত্রে আমরা কি বলবো? যে এই মাটি স্থূল গ্রথনযুক্ত, অর্থাৎ এই মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু কম, অর্থাৎ মাটির সছিদ্রতা বেশি, অর্থাৎ বৃষ্টিপাত হলে সহজেই মাটি জল চুয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তাহলে পরবর্তী বৈশিষ্ট্যে আমরা চলে আসি। 3 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে এই মৃত্তিকায় সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই জাতীয় যে খনিজ লবণগুলি রয়েছে তার আধিক্য, অর্থাৎ বেশি পরিমাণে এই মাটিতে কিন্তু লক্ষ্য করা যায়। 4 নম্বর বৈশিষ্ট্য আমরা কি বলবো? যে এই মাটি বা এই যে উপকূলের মাটি এই অঞ্চলে এক বিশেষ ধরনের উদ্ভিদ জন্মায়। সেই উদ্ভিদের নাম কি? ম্যানগ্রোভ অরণ্য। অর্থাৎ এই যে উপকূলের মাটি এই মাটিতে ম্যানগ্রোভ জাতীয় এক ধরনের বিশেষ উদ্ভিদ আমরা লক্ষ্য করতে পারি। এবার এই অংশ থেকে দেখো সেই আগের মতোই আমরা যেমন নদী উপত্যকার পলিমাটির ক্ষেত্রে বৈশিষ্ট্যর পরে আমরা চাষবাসের ক্ষেত্রে চলে এসেছি। এই উপকূলের পলিমাটির ক্ষেত্রেও আমরা এবারে চাষবাস বলে পয়েন্ট করে এর মধ্যে আমরা লিখবো যে এই অঞ্চলে কি কি ফসল ভালো হয়। তাহলে উপকূলের পলিমাটিতে কি কি ফসল ভালো হয়? যেমন নারকেল, সুপারি, কাঁচা লঙ্কা, তরমুজ এই জাতীয় ফসল কিন্তু এই অঞ্চলে অর্থাৎ উপকূলের সমভূমি অঞ্চলে ভালো হয়। এবং এর আঞ্চলিক বন্টন কি? আঞ্চলিক বন্টন মানে কোন অঞ্চলগুলোতে এই জাতীয় মাটি লক্ষ্য করা যায়। যেমন আমরা নদী উপত্যকার ক্ষেত্রে দেখেছি, তেমনি আমরা উপকূলের পলিমাটির ক্ষেত্রেও জানবো। উপকূলের পলিমাটির ক্ষেত্রে কোথায় লক্ষ্য করা যায়? প্রধানত পূর্ব উপকূল, পশ্চিম উপকূল এবং সুন্দরবন অরণ্য অঞ্চল লক্ষ্য করা যায়। এই পূর্ব উপকূল কোন দিকে জানবো আমরা? এই বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা, অর্থাৎ এই এলাকা হলো পূর্ব উপকূল, অর্থাৎ এই উপকূলবর্তী এলাকায় আমরা এই মৃত্তিকা লক্ষ্য করব। এছাড়া পশ্চিম উপকূল মানে এই উপকূলকে অর্থাৎ আরব সাগরীয় উপকূলকে বুঝিয়েছে, অর্থাৎ এই 2 উপকূলীয় এলাকা। এছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন, আমরা জানি এই অঞ্চলে সুন্দরবন অবস্থিত। এই সুন্দরবন এলাকা, এই এলাকায়ও কিন্তু এই যে উপকূলীয় যে পলিমাটি এই মাটি কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। এবার পরবর্তী ভাগ কি আছে পলিমৃত্তিকার? সেটি হলো পিট ও জৈব মৃত্তিকা। পিট বা জৈব মৃত্তিকা, এই মৃত্তিকা কাকে বলছে? যে মাটিতে পলি, বালি, কাদা এর সঙ্গে সঙ্গে কি থাকবে? দেখো এখানেই লেখা আছে জৈব মৃত্তিকা, অর্থাৎ জৈব উপাদান থাকবে, অর্থাৎ উদ্ভিদের যে মৃত দেহাবশেষ অর্থাৎ উদ্ভিদের কাণ্ড, পাতা মিশ্রিত অবস্থায় মাটির মধ্যে থাকবে, তাকেই বলছে পিট ও জৈব মৃত্তিকা। তার মানে আমরা কি জানলাম? যে মৃত্তিকার মধ্যে পলি, বালি, কাদার সঙ্গে সঙ্গে বিভিন্ন জৈব উপাদান মিশ্রিত অবস্থায় থাকবে তাকেই বলবে পিট বা জৈব মৃত্তিকা। তাহলে প্রথমে আমরা উপাদান লিখে নিলাম এবং এর বৈশিষ্ট্য 1 2 করে আমরা লিখব। তাহলে বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি লিখব? যে এই মৃত্তিকায় জৈব উপাদান বেশি পরিমাণে থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি লিখব? যে এই মাটিতে সিলিকার পরিমাণ বেশি থাকে। 3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি লিখব? যে এই মৃত্তিকা গাঢ় ধূসর বর্ণের হয়। তাহলে আমরা পিট মৃত্তিকা সম্পর্কে জানলাম, তার উপাদান সম্পর্কে এবং বৈশিষ্ট্য সম্পর্কে লিখলাম। এবার আমরা জানবো এই মৃত্তিকায় কি চাষ হয় এবং আঞ্চলিক বন্টন সম্পর্কে। দেখো এই মৃত্তিকায় জৈব পদার্থ বেশি থাকে। পার্বত্য অঞ্চলেও সাধারণত এই জাতীয় মৃত্তিকা বা বনভূমি অঞ্চলে এই জাতীয় মৃত্তিকা দেখা যায়। এই মৃত্তিকা কিন্তু খুব বেশি উর্বর হয় না, অনুর্বর প্রকৃতির হয়।
অর্থাৎ চাষাবাস কিন্তু এই মৃত্তিকায় খুব ভালো আমরা লক্ষ্য করতে পারি না। তবে এই মৃত্তিকার আঞ্চলিক বন্টন সম্পর্কে আমরা জানতে গিয়ে দেখেছি যে এই মৃত্তিকা কেরলের আলাবুঝা জেলা নামক একটা অংশ, সেই অংশে লক্ষ্য করা যায়। এছাড়াও তরাই অঞ্চলেও সামান্য পরিমাণে কিন্তু এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। দেখো, এক পলি মৃত্তিকা সম্পর্কে এত বিশদে আলোচনা করার আমাদের কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, কারণ অধিকাংশ ক্ষেত্রে এই অংশ থেকে যে বড় কোশ্চেনটি আসে সেটি হলো যে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো এবং উল্লেখ করে দেয় যে পলি মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু 5 নম্বরের পরীক্ষায় আসে মাঝে মাঝেই। তাই এই 5 নম্বরের কোশ্চেনটি যখন পরীক্ষায় আসবে সেক্ষেত্রে কিন্তু এই পলি মৃত্তিকা সম্পর্কে আলোচনা করতে গেলে বা লিখতে গেলে আমাদের এভাবেই শ্রেণীবিভাগ করে আমরা যদি সম্পূর্ণভাবে লিখতে পারি তাহলে কিন্তু একদম সঠিকভাবে 5-এ 5 আমরা পেতে পারি। আমি আশা করব তোমরা অবশ্যই এই ক্লাসের সঙ্গে সঙ্গে খাতায় এই পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করেছো এবং পরবর্তী সময়ে তোমরা সুন্দর করে এই বিষয়টি গুছিয়ে একটা সুন্দর নোট তৈরি করে নিও এবং অবশ্যই মানচিত্রে কিন্তু সেই জায়গাগুলো সম্পর্কে খুব ভালো করে উল্লেখ করে দেবে, অর্থাৎ দেখিয়ে দেবে। দেখো, ভূগোল সাবজেক্টটি এমনই একটি বিষয় যে প্রশ্নে আমরা চিত্র অঙ্কন করতে পারবো, আমরা অবশ্যই কিন্তু সেই প্রশ্নের ক্ষেত্রে আমরা ছবি আঁকবো, অবশ্যই আঁকবো। কারণ ছবি আঁকলে ওই বিষয় সম্পর্কে ধারণার সঙ্গে সঙ্গে একটা সম্পূর্ণ ধারণাও পাওয়া যায়, যাতে করে কিন্তু নাম্বার পাওয়ার ক্ষেত্রে খুব সুবিধে হয়। কারণ খাতা দেখার সময় যে এক্সামিনার খাতা দেখবে তার কাছে কিন্তু একটা সুন্দর ইমপ্রেশন তৈরি হয় ছাত্র সম্পর্কে, এবং সেই এক্সামিনার অবশ্যই তোমায় নাম্বার দিতে বাধ্য থাকবে যে লেখার সঙ্গে সঙ্গে অবশ্যই চিত্র তোমরা অবশ্যই দেবে। এই কারণে আমি তোমাদের বলবো যে প্রশ্নের সঙ্গে সঙ্গে চিত্র অঙ্কন করা যায়, তোমরা অবশ্যই চিত্র অঙ্কন করো সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু সম্পূর্ণ নম্বর পেতে বিশেষ সুবিধা হয়। দেখো, আজকের এই অংশ থেকে তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যেহেতু ভারতের মৃত্তিকা এই অংশটি অনেক বড়, একটা ক্লাসে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হবে না। আমরা পরবর্তী ক্লাসে ভারতের মৃত্তিকার আর বাকি শ্রেণীবিভাগ সম্পর্কেও আমরা আলোচনা করতে থাকবো। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। তোমরা যারা প্রথমবার চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং নোটিফিকেশন বেলটি ডান দিকের অবশ্যই তোমরা অন করে রেখো, কারণ নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে বা নতুন ক্লাস আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।